আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কোষ বিভাজন চ্যাপ্টার শেষ করেছিলাম, আর আজকে আমরা পড়বো হলো 3 নম্বর চ্যাপ্টার। তো ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনা আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, সহযোগী অধ্যাপক, জীববিজ্ঞানী বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকের অধ্যায়ের নাম হলো কোষ রসায়ন, আর আলোচ্য বিষয়বস্তু হলো হবে হলো শর্করা। এখানে দেওয়া আছে, এটা ভুল হয়ে গেছে আসলে। আজকের বিষয়বস্তু হবে শর্করা, ওখানে ভুল লেখা ছিল এনজাইম। এনজাইমও পড়াবো, তবে এটা আমাদের পরে পড়বো। হ্যাঁ বলো। হ্যাঁ, তো আমরা হলাম কোষ রসায়ন আমরা পড়ছি। তো কোষ রসায়ন জিনিসটা কি? আমাদের কোষের মধ্যে যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেগুলোই হলো কোষ রসায়ন। তাহলে কোষ হলো, আমরা জানি, জীবদেহের গঠন ও কাজের একক। কোষে জীবন ধারণের সব উপাদান তৈরি হয় ও বিরাজ করে। উদ্ভিদ দেহ ও বিভিন্ন অজৈব ও জৈব উপাদানের সমন্বয়ে এটি গঠিত। বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ণনা, পঠন, পাঠন ও গবেষণা করা হয় তাকে জৈব রসায়ন বলে। জীবদেহের জৈব রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অন্যান্য জৈব অ্যাসিড, বিভিন্ন এনজাইম ইত্যাদি প্রধান। তো তোমাদের এই কোষ রসায়ন চ্যাপ্টারে যেগুলো আমাদের পড়তে হবে সেটা হলো শর্করা, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিপিড এবং এনজাইম। আর এখানে দেওয়া আছে নিউক্লিক অ্যাসিড। এগুলো নিউক্লিক অ্যাসিডটা আমরা পড়বো কোষের যে শেষের যে অংশগুলো আছে। হ্যাঁ, কোষের শেষে আমরা পর্যন্ত পড়েছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোষের আমরা যেমন নিউক্লিয়াস পর্যন্ত পড়েছি, ওখানে কিন্তু একটা রাসায়নিক পদার্থ আছে, তার নাম কিন্তু নিউক্লিক অ্যাসিড। এবং সেই নিউক্লিক অ্যাসিড গুলো ছিল ডিএনএ এবং আরএনএ। তো ওটাও আমরা পড়বো, তবে আমরা কোষ রসায়ন চ্যাপ্টার শেষ করার পর। আর আমাদের কোষের কিছু অংশ বাকি আছে, কোষের রাসায়নিক পদার্থের অংশটুকু বাকি আছে। নিউক্লিয়াসের পরবর্তী যে অংশগুলো সেগুলোই হলো কোষের রাসায়নিক পদার্থের মধ্যে নিউক্লিক অ্যাসিড। আমরা আজকে পড়বো হলো শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য: এটি দানাদার। চিনি, যেমন আমরা চিনি দেখতে পাই, চিনি হলো আসলে সুক্রোজ দ্বারা গঠিত। তন্তুময়, সেলুলোজ। তন্তুময় হলো যেগুলো হলো তুলা বা ফাইবার আছে বা আঁশ আছে, এরকম জাতীয় যেগুলো, সেগুলো হলো সেলুলোজ দ্বারা গঠিত। আমরা ধরতে পারি তুলা, তারপর হলো পাটের আঁশ, এগুলো সবই হলো তন্তুময়, যা সেলুলোজ দ্বারা গঠিত। বা পাউডার জাতীয় পদার্থ, এরা স্বাদে মিষ্টি, যেমন চিনি স্বাদে মিষ্টি হয়। স্বাদবিহীন সেলুলোজ, যেমন হলো তুলা বা পাটের আঁশ যদি আমরা মুখে দিই তাহলে দেখবো যে কোনো স্বাদ নেই। তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। তাহলে কার্বোহাইড্রেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা অঙ্গারে পরিণত হয়। এই অঙ্গার জিনিসটা সবাই বুঝো? জি স্যার। না স্যার। আচ্ছা, জি স্যার না বললে, স্যার বুঝি না। জি স্যার বললা যে, সে বলো দেখি অঙ্গার কি। স্যার আমি। হ্যাঁ বলো। স্যার ওই যে কাঠ পুড়ালে আঙ্গার হয়ে যায় না, কয়লা। কয়লা বা ছাই, হ্যাঁ, এগুলোকে বলা হয় অঙ্গার। যদি আমরা কার্বোহাইড্রেটকে অঙ্গার। জি স্যার। পুড়াই দিই, যদি আমরা কাঠকে যদি পুড়াই দিই, কাঠ তো কার্বোহাইড্রেট, তাই না? উদ্ভিদের কাঠ হলো কার্বোহাইড্রেট। যেহেতু ওখানে সেলুলোজ আছে বা অন্যান্য উপাদান আছে, তাহলে সেগুলো কয়লা হয়ে যায় বা ছায়ে পরিণত হয়, সেটাই হলো অঙ্গার। অধিকাংশই পানিতে অদ্রবণীয়, তবে সরল প্রকৃতির কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয়।
অ্যাসিডের সাথে মিশে এস্টার গঠন করে। এরা আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। হ্যাঁ, আলোতে এরা দেখা গেলো যে বিভিন্ন ধরনের রোটেশন ঘটায়। কেউ ডান দিকে ঘূর্ণন প্রদর্শন করে, কেউ বাম দিকে ঘূর্ণন প্রদর্শন করে। সেগুলোকে বলা হয় ডান ঘূর্ণি এবং বাম ঘূর্ণি। ওগুলো আমরা আসবো, ওগুলো পরে এক এক করে আমরা পরবর্তীতে আসবো। এই ছিল বৈশিষ্ট্য। এবার আমরা কাজে যাই। জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। স্যার এস্টার কি? হ্যাঁ, এস্টার এস্টার কি? এস্টার তোমরা যখন আমরা লিপিড পড়বো তখন ওই এস্টারটা আসবে। ঠিক আছে, এস্টার হলো একটা বন্ড। এস্টার হলো একটা বন্ডের নাম, এস্টার বন্ড। হ্যাঁ, এরকম প্রত্যেকটা এর মধ্যে বন্ড আছে। তো যখন আমরা এই কার্বোহাইড্রেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো তখন এরকম একটা এস্টার বন্ড সৃষ্টির মাধ্যমে এস্টার যৌগ গঠন করবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা যেমন শর্করার অণুগুলোতে একটা বন্ড আছে, সেই বন্ডের নাম হলো গ্লাইকোসাইডিক বন্ড। এটা হলো শর্করার বন্ধনের নাম। তারপরে হলো তোমার লিপিডের বন্ধনের নাম হলো এস্টার বন্ড। তারপরে আমরা যাব হলো প্রোটিনের বন্ডের নাম হবে পেপটাইড বন্ড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কিছু বন্ড দেখা যাবে, সেগুলোর নাম হলো ফসফোডাইএস্টার বন্ড। হ্যাঁ, তো এই যদি আমরা শর্করার সাথে অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে আমরা এস্টার বন্ড সৃষ্টির মাধ্যমে এক ধরনের যৌগ গঠন করবো, সেটা হলো এস্টার গঠন হবে। তো আমরা লিপিডের যখন যাব তখন আমরা এস্টার জিনিসটা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো। কার্বোহাইড্রেটের কাজ, জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। কারণ আমাদের যে প্রধান যে খাদ্য, স্যার তাহলে প্রোটিন কি করে? না আমাদের প্রধান খাদ্যটা কি? বাংলাদেশের প্রধান খাদ্য কি? ভাত। ভাত। ভাত কি? প্রোটিন? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। ভাত হলো কার্বোহাইড্রেট, বা কেউ যদি রুটি পাউরুটি খায় সেগুলো কার্বোহাইড্রেট। তাহলে আমাদের দেশের ক্ষেত্রে শক্তির প্রধান উৎস হিসেবে কিন্তু কার্বোহাইড্রেট। এখন মনে করো যে এমন অনেক দেশ আছে যাদের প্রধান খাদ্যই হলো মাছ বা অন্য কোনো প্রোটিন জাতীয় খাদ্য হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেই প্রোটিন গুলো বা সেই যেমন বাঘেরই দেখো বা সিংহেরই দেখো, এরা কি খায়? মাংস খায় বা মাংস। জি স্যার। প্রোটিন বা চর্বি এগুলো বেশি খায়। তারা কিন্তু শর্করা খুব কম খায়। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, তারা যেই খাক, প্রোটিন খাক বা চর্বি খাক, সেই খাদ্যগুলো একসময় গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় তোমার শর্করায় পরিণত হবে। কারণ শর্করা যদি পরিণত না হতে পারে তাহলে কিন্তু তারা শক্তি পাবে না। তাদেরকে গ্লুকোজ, যে যে বস্তুই খাক সেই বস্তুটা গ্লুকোজ হিসেবে পরে চলে আসবে এবং সেই গ্লুকোজ তখন জারিত করে শক্তি উৎপন্ন করবে। যদি কেউ প্রোটিন খায় সে প্রোটিনটাও একসময় গ্লুকোজে পরিণত হবে। কেউ যদি চর্বি খায় সে চর্বিটা একসময় গ্লুকোজে পরিণত হবে। হ্যাঁ, বিভিন্ন মেকানিজম আছে। সেই জি মেকানিজমটার স্যার। নাম তো বললাম গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, আলটিমেটলি তোমাকে গ্লুকোজে আসতেই হবে, কারণ গ্লুকোজ হলো শোষণিক বস্তু। গ্লুকোজ না হলে সবাদ শোষণ প্রক্রিয়ায় আমরা শক্তি উৎপন্ন করতে পারবো না। ক্লিয়ার? এই কথা কি তাহলে সবাই জি বুঝতে স্যার। পেরেছো? আমরা যেটাই খাই আলটিমেটলি কিন্তু গ্লুকোজ হিসেবেই আমাদের আসবে। উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান। সাপোর্টিং টিস্যু মানে কি, যে যান্ত্রিক বা উদ্ভিদকে যে সাপোর্ট করছে, উদ্ভিদ যে দাঁড়িয়ে আছে, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, এই দাঁড়িয়ে থাকাটা হলো কি তোমার সাপোর্টিং টিস্যু কাজ করবে বা এটাকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে। উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর মধ্যে কার্বন কাঠামো প্রদান করে। উদ্ভিদ দেহের যে বিভিন্ন দেহ গঠনকারী অংশগুলো রয়েছে, যেমন মনে করো যে মূল, কাণ্ড, পাতা, হ্যাঁ, এগুলো মিলিয়ে তো উদ্ভিদের একটা দেহ গঠন হয়। তাহলে সেই পদার্থগুলোর গঠনে কার্বন কাঠামো প্রদান করে কার্বোহাইড্রেট। প্রাণী দেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট জিনিসটা হলো কি, যে এরা কি করে তোমার হলো সংঘর্ষ এড়াতে ভূমিকা রাখে। যেমন আমাদের হাঁটু সন্ধি, আমাদের হলো কনুই সন্ধি, এগুলোতে দুই অস্থির মাঝে বা দুই বা ততোধিক অস্থির মাঝে এক ধরনের তরল থাকে। এই তরলগুলো কি করে, যে হাড়ের সাথে হাড়ের যে ঘর্ষণ এটা যেন না হয় সেই জন্য এই লুব্রিকেন্ট বা তরলগুলো ভূমিকা রাখে। তো এই লুব্রিকেন্ট বা তরলগুলোই হলো কার্বোহাইড্রেট। আমরা নিহারি খাই, নিহারি খাওয়ার সময় অনেক সময় আমরা এরকম দেখি যে এই তরলগুলো দেখা যায়। তো উদ্ভিদে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে।
তাহলে উদ্ভিদে উদ্ভিদ কোষ আছে, সেই উদ্ভিদ কোষের সঞ্চয় পদার্থগুলোর নাম কি? উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থগুলোর নাম কি? কেউ পারবা? উদ্ভিদ কোষে সঞ্চয়ী পদার্থ থাকে, সেই সঞ্চয়ী পদার্থের নাম কি? স্যার ফল। স্টার্চ। এটিপি স্যার। স্টার্চ। উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থের নাম কি? স্টার্চ। আর সে যদি তো স্যার হ্যাঁ, উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ মানে কি? উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ মানে উদ্ভিদ দেহ মানে উদ্ভিদ দেহে কে কোষ আছে, আর কোষের সঞ্চয়ী খাদ্যের নাম হলো তোমার কি? স্টার্চ। তাহলে ওটাই বলা হচ্ছে উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। ওকে, জি স্যার। স্যার 3 নম্বরটা বুঝি নাই। 3 নম্বরটা হলো কি? উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে। উদ্ভিদ দেহ কি দ্বারা গঠিত? উদ্ভিদ দেহের অঙ্গগুলো কি? মূল কাণ্ড পাতা। এখন এই মূল কাণ্ড জি স্যার। পাতাগুলো বা ত্বকগুলো এগুলো কি দ্বারা গঠিত? যদি ত্বকই ধরি, ত্বক কি দ্বারা গঠিত? সেলুলোজ। ত্বকের যেহেতু জি আঁশ স্যার। আছে, সে সেলুলোজ গঠন করে। আর সেলুলোজ গঠনকারী উপাদানগুলো কি? গ্লুকোজ। হ্যাঁ, সেলুলোজ গঠনকারী উপাদানগুলো হলো বিটা ডি গ্লুকোজ। তো এখন এই গ্লুকোজে কি রয়েছে? কার্বন কাঠামো রয়েছে না? কার্বনের 6টা অংশ রয়েছে। তাহলে উদ্ভিদের যে অংশটাই তৈরি হোক সেটা কি হবে? কার্বন সেখানে ভূমিকা রাখবে। ঠিক আছে, কার্বন সেটা সিঙ্গেল চেন হতে পারে, শাখাম্বিত চেন হতে পারে, দেখা গেল যে সরল শর্করা হতে পারে, জটিল শর্করা হতে পারে। যে শর্করাই গঠন হোক সেখানে কে থাকবে? কার্বন কাঠামো থাকবে। কার্বন। আচ্ছা, জি এখন স্যার। কার্বন কাঠামো, তাহলে আরো যে কাজগুলোর মধ্যে আছে কেলভিন চক্র, ক্রেবস চক্র ইত্যাদি গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কারণ আমরা জানি কেলভিন চক্রে কি উৎপন্ন হয়, কেউ কি জানো? কেলভিন চক্রে কি উৎপন্ন হয়? স্যার এটিপি। এটিপি কার্বন ডাই অক্সাইড। না, কেলভিন চক্রটা আসলে কার অংশ? মাইটোকন্ড্রিয়ার অংশ। না, কেলভিন চক্রটা হলো তোমার সালোক সংশ্লেষণ আছে না? শ্বসনের অংশ। আলোক সংশ্লেষণ আছে না? আলোক সংশ্লেষণের 2টা অধ্যায়, একটা আলোক, একটা হলো অন্ধকার। জি স্যার। তাহলে অন্ধকার অধ্যায় হলো কেলভিন চক্র। আরো কয়েকটা চক্র আছে অন্ধকার অধ্যায়ে। তো এই কেলভিন চক্রে কি হয়, যে আলোক অধ্যায়ের যে রাসায়নিক শক্তিগুলো ছিল সেই রাসায়নিক শক্তিগুলো এই কেলভিন চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে বা অন্যান্য শর্করা তৈরি করে। কেলভিন চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণে গ্লুকোজ তৈরি হয় বা শর্করা তৈরি হয়। ক্রেবস চক্র হলো কি, যে যে গ্লুকোজ গুলো তৈরি হয়েছে সেই গ্লুকোজ গুলো থেকে ক্রেবস চক্র আবার কিছু শক্তি উৎপন্ন করে। তাহলে আমরা বলতেছি ইত্যাদি গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাহলে কেলভিন চক্রই বলো বা ক্রেবস চক্রই বলো, এইসব চক্রে কার্বোহাইড্রেট ভূমিকা রাখে। বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে। তাহলে কোএনজাইম জিনিসটা কি? এটা হলো এনজাইমের সহকারী। এনজাইমকে বিভিন্ন বিক্রিয়ায় কোএনজাইম সাহায্য করে। কোএনজাইম নিজে কিন্তু সে কিছু করতে পারে না। কোন একটা যৌগের সাথে যদি কোএনজাইম দেওয়া হয় তাহলে কোএনজাইম সেটার কিছুই করতে পারবে না। কিন্তু ওই কোএনজাইমের সাথে যদি এনজাইমও দেওয়া হয় তাহলে কোএনজাইম অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তাহলে এনজাইম এর সহযোগিতা ছাড়া কোএনজাইম কিছুই করতে পারে না। তাহলে আমরা বলতেছি বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে। তাহলে কোএনজাইমের যে গাঠনিক স্ট্রাকচার রয়েছে সেখানে তোমার কে থাকবে? কার্বোহাইড্রেট থাকতে পারে। ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করে। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড বিপাকেও সাহায্য করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। আমরা তো জানি কোষ প্রাচীরে আমরা দেখেছিলাম সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো তো আমরা দেখেছিলাম, তাই না? কাইটিন কোন উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে? স্যার ছত্রাক। ছত্রাক। গুড। আচ্ছা, এবার আমরা আসবো কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে ভাগ করব। ক নাম্বার হলো স্বাদের ভিত্তিতে, খ নাম্বার হলো গঠন অণুর ভিত্তিতে, আর গ নাম্বার হলো বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। স্বাদের উপর নির্ভর করে শর্করা 2 ধরনের হয়, একটা হলো সুগার আর একটা হলো নন সুগার। এগুলো বিস্তারিত পরে আসছি। গঠন অণুর ভিত্তিতে আমরা শর্করাকে ভাগ করব 4 ভাগে।
মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড, মনোস্যাকারাইডকে আবার কার্বন সংখ্যার উপর নির্ভর করে কয়েক ভাগে ভাগ করা যাবে, কারণ আমরা জানি মনোস্যাকারাইডে কার্বন পরমাণুর সংখ্যা সর্বনিম্ন হবে 3 এবং সর্বোচ্চ হবে 10। তাহলে মনোস্যাকারাইডে কার্বন পরমাণুর সংখ্যা 3 থেকে 10টি। তাহলে যদি 3 থেকে 10টি হয়, তাহলে আমরা মনোস্যাকারাইডকে কার্বন সংখ্যার উপর নির্ভর করে কয় ভাগে ভাগ করতে পারি? কেউ বলতে পারবা? 7 ভাগে। 8 ভাগে। 3 ধরো নাই, 3 ধরো নাই, ঠিক আছে? 3, 4, 5 এভাবে করতে গেলে 10 পর্যন্ত 8ই হয়, ঠিক আছে? তাহলে আমরা 8 ভাগে ভাগ করতে পারবো মনোস্যাকারাইডকে। কিসের উপর ভিত্তি করে? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। তো তোমাদের সিলেবাসে আমরা পড়াবো হলো ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস নাই, ঠিক আছে? যে মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা 3 তাকে বলবো ট্রায়োস, কার্বন সংখ্যা 4 থাকলে তাকে বলবো টেট্রোস, মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 5 থাকলে পেন্টোস, এবং মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 6 থাকলে হেক্সোস। তাহলে এইভাবে তোমার ভাগগুলো হয়েছে। ডাইস্যাকারাইড, ডাই মানে হলো 2, আর স্যাকারাইড, স্যাকারাইড হলো তোমার হলো এই মনোস্যাকারাইড। তাহলে 2টি মনোস্যাকারাইড থাকবে, কমপক্ষে 2টি মনোস্যাকারাইড নিয়ে ডাইস্যাকারাইড গঠিত। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড হলো তোমার এখানে 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকবে। অলিগোস্যাকারাইডে 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকবে। তাহলে ট্রাইস্যাকারাইড, 3 থেকে 10টি কি বললাম? মনোস্যাকারাইড। তাহলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড হলে অলিগোস্যাকারাইডের ভাগ আমরা কয়টা পাবো? এখানেও পাবো 8টা। 8টা। হ্যাঁ, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টা, হেক্সা। এবার আসবো পলিস্যাকারাইড। পলি মানে কি? অসংখ্য। তাহলে সর্বোচ্চ কতগুলো হতে পারে? 10-এর বেশি। হ্যাঁ, 10-এর মধ্যে মনোস্যাকারাইড থাকলে তো আমরা জানি অলিগোস্যাকারাইড, আর 10-এর বেশি হলে সেটা হয়ে যাবে পলি মানে হলো অসংখ্য। এবার আসি এখানে আমরা পলিস্যাকারাইডকে আমরা ভাগ করব। পলিস্যাকারাইডকে আমরা 2 ভাগে ভাগ করব। এটা হলো গঠন সহায়ক আর এটা হলো সঞ্চিত। তো গঠন সহায়ক হলো সেলুলোজ আর পেকটিক অ্যাসিড, কারণ আমরা জানি সেলুলোজ হলো কোষপ্রাচীর গঠনে অংশ নেয়, পেকটিক অ্যাসিডও কোষপ্রাচীর গঠনে অংশ নেয়। সঞ্চিত হিসেবে স্টার্চ এবং গ্লাইকোজেন, যেমন আমরা জানি কিছু উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন, যেমন ছত্রাক। আবার ম্যাক্সিমাম উদ্ভিদের কোষে সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। তাহলে এইভাবে পলিস্যাকারাইডকে 2 ভাগে ভাগ করব। আর বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হলো রিডিউসিং সুগার আর একটা হলো নন রিডিউসিং সুগার। এখন রিডিউসিং সুগার এর বাংলা হলো বিজারক শর্করা, আর নন রিডিউসিং সুগার একে বলা হবে অবিজারক শর্করা। এগুলো আমরা এখন বিস্তারিত জানবো। তো আমরা 1 নম্বরে ছিলাম স্বাদের উপর নির্ভর করে কার্বোহাইড্রেটের প্রকারভেদ। এটা হলো 2 ধরনের। সুগার এরা স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি। আমরা চিনি নিয়ে যদি পরীক্ষাটা করি, তাহলে চিনি পানিতে দিলে সহজেই মিশে যায়, তাহলে পানিতে দ্রবণীয়, কারণ চিনির গঠন উপাদান হলো সুক্রোজ। আবার দেখা গেলো যে স্বাদ আমরা যখন নিই তখন কিন্তু মিষ্টি লাগে, হ্যাঁ, আর দানাদার তো দেখেই বোঝা যায়। তাহলে চিনি কিন্তু অনেকগুলো সুক্রোজের গঠন, অনেকগুলো সুক্রোজ মিলে একটা চিনির দানা গঠন করে। নন সুগার এরা স্বাদে মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়। আমরা যদি একটা তুলা বা আমরা যদি একটা পাটের আঁশ নিয়ে পানিতে রেখে দিই, কিছুই হবে না, যেহেতু ওরা পানিতে অদ্রবণীয়। আর মুখে দিলে তো মিষ্টি হবেই না, এবং অদানাদার। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এই ছিল স্বাদের উপর নির্ভর করে। তো আমরা এবার যাব হলো রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে প্রধানত 4 শ্রেণীতে ভাগ করা হয়। রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, তাহলে আমরা আসবো মনোস্যাকারাইড। মনো মানে হলো মনো মানে হলো 1, আর স্যাকারিন মানে হলো সুগার বা চিনি। তাহলে একটি মাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত সরল কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড বলে। একটি মাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত সরল কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড বলে। এটা এভাবে বলা যায়, আবার আরেকটা ভাবে বলা যায়, সেটা হলো কি, যে সকল শর্করাকে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে আর কোনো
শর্করার ক্ষুদ্রতর একক পাওয়া যায় না। ঠিক আছে, দুইভাবে বলা যায়। তাহলে যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে শর্করার আর কোনো ক্ষুদ্রতম একক পাওয়া যায় না তাকে আমরা বলবো মনোস্যাকারাইড। এটা এই সংজ্ঞাটা দিলেও হবে, আমি পরে যে সংজ্ঞাটা বললাম ওটা বললেও হবে। তো উদাহরণ গ্লিসারলডিহাইড। আর আমরা একটু আগে জেনেছি যে মনোস্যাকারাইডে কার্বন পরমাণুর সংখ্যা কত থেকে কতর মধ্যে? 3 মনোস্যাকারাইড থেকে 10। স্যার 3 থেকে 10টি। গুড। ডাইস্যাকারাইড, গ্রিক ডাই মানে হলো দুই, স্যাকারাইন মানে সুগার বা চিনি। তাহলে দুইটি মনোস্যাকারাইড একক যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে। তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি যে যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে দুইটি মনোস্যাকারাইড একক পাওয়া যায়, সেটাও হবে। ঠিক আছে, আমরা দুইভাবে সংজ্ঞাটা বলতে পারি। যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে আমরা যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে এটা প্রত্যেকটা সংজ্ঞায় আমরা দিতে পারবো, পরের অংশটুকু মনে রাখবা। আদ্র বিশ্লেষণ করলে কি হবে? দুইটি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে আমরা ওইভাবে দিতে পারবো। তাহলে সুক্রোজ তো আমরা জানি ডাইস্যাকারাইড। আরো কিছু ডাইস্যাকারাইড আছে, যেমন ল্যাকটোজ। দুধে যে শর্করা থাকে তার নাম কিন্তু ল্যাকটোজ। ল্যাকটোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড। আবার আছে আরেকটা ম্যালটোজ, আরো আছে সেলোবায়োজ। এগুলো সবই কিন্তু ডাইস্যাকারাইড। আমরা এখানে একটা দিয়েছি কিন্তু একাধিক ডাইস্যাকারাইড বিদ্যমান। যেমন সুক্রোজ হলো আমরা চিনিতে পাবো, ল্যাকটোজ পাবো দুধে, সেলোবায়োজ এটা পাবো হলো উদ্ভিদের যে তন্তুময় যে উদ্ভিদগুলো আছে, যেগুলো সেগুলোতে আমরা আঁশ জাতীয় উদ্ভিদ, সেগুলোতে আমরা পাবো। পাটের আঁশ, তারপর হলো তুলা, এগুলোতে আমরা সেলোবায়োসটা পাবো। আর ম্যালটোসটা পাবো বিভিন্ন ধরনের ফলমূল। অলিগোস্যাকারাইড, গ্রিক অলিগো মানে ফিউ বা স্বল্প, স্যাকারিন মানে সুগার বা চিনি। যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে অলিগোস্যাকারাইড বলে। যেমন র্যাফিনোজ। তাহলে র্যাফিনোজ এমন একটা অলিগোস্যাকারাইড যেখানে 3টি মনোস্যাকারাইড থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি 3টি মনোস্যাকারাইড নিয়ে গঠিত অলিগোস্যাকারাইডটার নাম হলো র্যাফিনোজ। পলিস্যাকারাইড, গ্রিক পলি মানে হলো বহু, স্যাকারিন মানে হলো সুগার বা চিনি। তাহলে যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অনেকগুলো, কমপক্ষে 10-এর অধিক মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাকে পলিস্যাকারাইড বলে। তাহলে 10 হলে তো আমরা জানি সেটা অলিগোস্যাকারাইড হয়ে যাবে। আর 10-এর বেশি পেলে, 10-এর বেশি যদি আমরা মনোস্যাকারাইড পাই তাহলে সেটা হয়ে যাবে পলিস্যাকারাইড। যেমন স্টার্চ, তারপরে আছে গ্লাইকোজেন, সেলুলোজ, এগুলো সবই হলো পলিস্যাকারাইডের উদাহরণ। আচ্ছা, এবার আমরা আরেকটা আসবো, সেটা হলো কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। সেটা 3 নম্বর যে ভিত্তিটা ছিল, আমরা 3 নম্বর ভিত্তিটা বলেছিলাম বিজারণ ক্ষমতার ভিত্তিতে। তাহলে বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে কার্বোহাইড্রেট দুই ধরনের। একটা হবে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, আরেকটা হলো নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তাহলে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে এবং ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলে। তাহলে যখন আমরা স্ট্রাকচার গুলো দেখবো তখন দেখবো যে যেমন গ্লুকোজের গঠনে রাসায়নিক স্ট্রাকচারে আমরা দেখবো যে সেখানে একটা মুক্ত অ্যালডিহাইড রয়েছে। আবার যদি ফ্রুক্টোজে যাই, ফ্রুক্টোজের গঠনে আমরা দেখবো একটি মুক্ত কিটোন গ্রুপ রয়েছে। তাহলে ফ্রুক্টোজ বা গ্লুকোজ এগুলো হলো কি? এগুলো হলো রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। কারণ তারা যখন একাকী থাকবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যখন একাকী থাকবে, তখন গ্লুকোজ থাকলে তাদের গঠনে থাকবে একটা মুক্ত অ্যালডিহাইড, আর ফ্রুক্টোজ থাকলে তাদের গঠনে থাকবে একটা কিটোন, মুক্ত কিটোন। তাহলে এই গ্রুপ থাকার কারণে এরা কি করবে, যে এরা কোনো দেখালো যে যৌগকে বিচারিত করতে পারবে। কোনো যৌগের যে ক্ষারীয় আয়ন আছে সেই ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারবে। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ কি করে, যে কোনো দ্রবণে
যদি ক্ষারীয় আয়ন থাকে তাহলে সেটাকে বিজারিত করে দিতে পারবে। যেমন আমরা কিছু দ্রবণের নাম জানি বা বিকারকের নাম জানি, সেগুলোর নাম হলো বেনেডিক্ট বিকারক, বারফোর্ড বিকারক, ঠিক আছে, রিডিউসিং বিকারক। তো এই সমস্ত বিকারকে যে ক্ষারীয় আয়নগুলো আছে সেই ক্ষারীয় আয়নগুলোকে অ্যালডিহাইড বা কিটোন কি করে বিজারিত করে দেয়। এই জন্য আমরা বলতেছি রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। তাহলে আমরা কি বললাম, যেসব শর্করাতে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা একটি মুক্ত কিটোন গ্রুপ থাকে এবং যারা ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলে। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, মেনোজ ইত্যাদি। আরো আছে, আসলে সকল মনোস্যাকারাইড গুলোই হলো রিডিউসিং সুগার। যতগুলো মনোস্যাকারাইড আছে সব মনোস্যাকারাইডই হলো বিজারক শর্করা। তাহলে কি বিজারক শর্করাটা বুঝেছো সবাই? বিজারক শর্করা সবাই জি স্যার। বুঝেছো? তাহলে এখানে কিছু দ্রবণের নাম বা বিকারকের নাম আমি বলেছি, 3টা বিকারকের নাম বলেছি। কেউ কি একটা বিকারকের নাম বলতে পারবা? ওই বিকারকগুলোর নাম এখানে লেখা নাই, আমি মুখে বলেছিলাম। স্যার রিডিউস বিকারক। হ্যাঁ হবে, রিডিউসিং। এই রিডিউস বিকারক ছিল না, ওটা ছিল তোমার, ভেনেডিক্ট। ওটা রিডিউস বিকারক ছিল না, ওটা ছিল হলো বেনেডিক্ট, একটা ছিল বেনেডিক্ট বিকারক, একটার নাম কি বেনেডিক্ট। হ্যাঁ, একটার নাম হলো বেনেডিক্ট বিকারক, তারপরে আরেকটার নাম ছিল বারফোর্ড বিকারক। হ্যাঁ, আরেকটা ছিল হলো ফেহেলিং বিকারক। হ্যাঁ, আমরা এরকম লিখতে পারি ফেহেলিং। হ্যাঁ, কি আছে মনে থাকবে তো নাকি? জি স্যার। আচ্ছা, আমি আবার বলছি, ফেহেলিং বিকারক, বেনেডিক্ট বিকারক, আর একটা হলো বারফোর্ড বিকারক। তাহলে এই সমস্ত বিকারকের সাথে যখন গ্লুকোজ বা ফ্রুক্টোজ থাকবে তখন তারা কি করবে, গ্লুকোজ থাকলে গ্লুকোজ সেই বিকারকের যে ক্ষারীয় আয়ন থাকবে সেই ক্ষারীয় আয়নকে বিজারিত করে দেয়। এখন আমরা আসবো নন রিডিউসিং সুগার। স্যার বার ফর বিকারক। হ্যাঁ, বারফোর্ড, ফোর্ড, FORD। বার ফোর। হ্যাঁ, ও ফোর্ড, বারফোর্ড বিকারক। আচ্ছা, আমি এখানে লিখি বারফোর্ড, তারপর হলো ফেহেলিং, আর এটা হলো বেনেডিক্টস। ওকে, তাহলে এই যে আমি নামগুলো লিখে দিয়েছি, বারফোর্ড, ফেহেলিং আর বেনেডিক্টস। এই সমস্ত বিকারক তোমার এই এদের সাথে যদি এই ধরনের শর্করাগুলো বিক্রিয়া অংশ নেয় তাহলে এই সমস্ত বিকারকে যে ক্ষারীয় আয়ন থাকবে তাদেরকে বিজারিত করে দিবে। এবার আসবো থ্যাংক ইউ স্যার। নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তাহলে যেসব কার্বোহাইড্রেটে একটিও মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না তাদেরকে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা বলে। যেমন হলো হেমিসেলুলোজ, হ্যাঁ, হেমিসেলুলোজ, তারপর হলো কাইটিন, তারপর আরো একটা আছে সেটার নাম হলো সুক্রোজ, আরো একটা আছে সেটার নাম হলো সুক্রোজ। তাহলে এগুলো হলো নন রিডিউসিং সুগার। তাহলে এর কেন থাকছে না, এই সমস্ত যৌগে কেন থাকে না মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন? যদি আমরা সুক্রোজের গঠনেই যাই, আমরা পরবর্তী ক্লাসগুলোতে হয়তো সুক্রোজের স্ট্রাকচার শিখবো। তো সুক্রোজের গঠনে আমরা দেখব যে সেখানে এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজ অংশ নেয়। আমরা একটু আগে দেখেছিলাম যে যখন গ্লুকোজ ছিল তখন গ্লুকোজ একাকী অবস্থায় ছিল, গ্লুকোজে একটা মুক্ত অ্যালডিহাইড ছিল, আর ফ্রুক্টোজ যখন একাকী ছিল তখন ফ্রুক্টোজে একটা মুক্ত কিটোন ছিল। কিন্তু এরা যখন বিক্রিয়া করে সুক্রোজ তৈরি করে ফেলে তখন গ্লুকোজের মুক্ত অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজের মুক্ত কিটোন গ্রুপের অস্তিত্ব থাকে না, সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে যখন সুক্রোজ থাকে তখন মুক্ত যে গ্রুপগুলো ছিল সেই মুক্ত গ্রুপ এর অস্তিত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য তখন আর তারা বিজারক শর্করা থাকতে পারে না, তখন তারা হয়ে যায় অবিজারক শর্করা। ঠিক একই রকম ভাবে হেমিসেলুলোজ, কাইটিন এরাও তাই, ঠিক আছে। কারণ হেমিসেলুলোজ, কাইটিন এগুলো আসলে
তোমার মনোস্যাকারাইডের পলিমার। হ্যাঁ, সেগুলোতে যখন মনোস্যাকারাইডগুলো যখন একাকী থাকবে তখন তাদের মধ্যে হয়তো মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন থাকবে, কিন্তু যখন অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে একটা বড় যৌগ গঠন করবে তখন ওই মুক্ত অস্তিত্বগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এই হেমিসেলুলোজ বলো, সেলুলোজ বলো, স্টার্চ বলো, এগুলো সবই হলো নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। সুক্রোজ, কাইটিন এগুলো সবই অবিজারক শর্করা। তাহলে বিজারক শর্করা আর অবিজারক শর্করা সবাই কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত দেখছিলাম। আমরা গত ক্লাসের আচ্ছা, আজকের ক্লাসে এখন কারো কথা সমস্যা আছে কিনা সেটা আগে বলো, তারপর আমরা গত ক্লাসে 2-3টা কোশ্চেন একটু বুঝাই দেবো। আজকের ক্লাসে কারো কোথাও সমস্যা আছে? স্যার আলোক সমানুতাটা বুঝিনি। তো আলোক সমানুতা ওগুলো আমরা আসবো পরবর্তী ক্লাসে, ওটা ইনশাল্লাহ বুঝে যাবা আলোক সমানুতা জিনিসটা কি। হ্যাঁ, ওটা আমরা বললাম না যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো হলো কি আলোক সক্রিয় যৌগ। হ্যাঁ, তখন এরা করে যখন আলো পড়ে এই সমস্ত এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ যে সমস্ত দ্রবণে থাকে, তখন আলোর উপস্থিতিতে এরা এক ধরনের ঘূর্ণন প্রদর্শন করে। সেই ঘূর্ণন গুলোকে যদি ডান দিকে হয় তাহলে ডান ঘূর্ণি, বাম দিকে হলে বাম ঘূর্ণি। হ্যাঁ, আর এটা আমরা নেক্সট ক্লাসে এটা আমরা বুঝাই দেবো, ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। হ্যাঁ, এগুলো আমরা সব বুঝাই দেবো, ওখানেই আমরা আলোক সমানতা বা আলোক সক্রিয়তা এগুলো বুঝাই দেবো। আচ্ছা, আর কারো কথা সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসের কোষ বিভাজনের আমরা কয়েকটা অনুধাবনমূলক কোশ্চেন একটু আলোচনা করব। কারণ আমরা জানি যে বিগত যে স্টুডেন্ট গুলো ছিল আগের ইয়ারের, সেগুলো তারা হলো অনুধাবনমূলক কোশ্চেন একটু বিভাগে পড়ে। তাহলে এখানে আমরা বলতেছি একটা অনুধাবনমূলক কোশ্চেন, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটে কেন? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস, তাহলে এটার অ্যান্সার কি কেউ দিতে পারবা? না পারলে বলো, আমি দিয়ে দিচ্ছি। স্যার এক সেট ক্রোমোজোম উৎপন্নের জন্য। না, এখানে আগে বলো যে এখানে দুইটা জিনিস আমরা চাইছি। একটা হলো মায়োসিস ঘটে কেন, জাইগোটে মায়োসিস ঘটে কেন, আর এটা হলো হ্যাপ্লয়েড জীব। তাহলে অনুধাবনমূলক কোশ্চেন গুলো আসলে এরকম যে একটা হলো কোশ্চেন প্রকাশিত থাকে, আর আরেকটা মনে হয় যে এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আসলে যাওয়াটাই ভালো, কারণ এখানে মার্কস হলো 2। তাহলে এখানে হ্যাপ্লয়েড জীব, তোমাকে আগে খুঁজে নিতে হবে যে আরেকটা কোশ্চেন কি চেয়েছে। আরেকটা কোশ্চেন হলো হ্যাপ্লয়েড জীব। হ্যাপ্লয়েড জীব কাকে বলে, তারপরে বলতে হবে জাইগোটে মায়োসিস ঘটে কেন। হ্যাপ্লয়েড জীবের সংজ্ঞা কেউ জানো? স্যার যেসব জীবের কোষে এক সেট ক্রোমোজোম থাকে তাদেরকে। হ্যাঁ, তাকে হ্যাপ্লয়েড জীব বলে। গুড। এখন আমরা আসবো জাইগোটে মায়োসিস ঘটে কেন। তাহলে আমরা এখানে বলে দিচ্ছি যে হ্যাপ্লয়েড জীবের প্রত্যেকটা কোষে কি রয়েছে, এক সেট ক্রোমোজোম বা এন সংখ্যক ক্রোমোজোম, তাই না? প্রত্যেকটা কোষে এক সেট ক্রোমোজোম রয়েছে। জি স্যার। হ্যাঁ, এখন এই এক সেট ক্রোমোজোম বিশিষ্ট যদি কোষ হয় এবং সেই কোষে যদি মায়োসিস বিভাজন ঘটতো, তাহলে উৎপন্ন অপত্য কোষে কি হতো? উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এন বাই n/2 হয়ে যেত, তাই না? এই জন্য এখন জাইগোটে মায়োসিস ঘটছে কেন? এই জায়গাতে যেহেতু আমরা যদি হ্যাপ্লয়েড পুরুষ উদ্ভিদ হয় বা হ্যাপ্লয়েড যদি স্ত্রী উদ্ভিদ হয়, তাদের যে শুক্রাণু এবং তাদের যে ডিম্বাণু গুলো আছে, হ্যাপ্লয়েড পুরুষ থেকে পাবো আমরা শুক্রাণু, আর হ্যাপ্লয়েড স্ত্রী উদ্ভিদ হতে আমরা পাবো ডিম্বাণু। তাহলে দুইটাই কিন্তু হ্যাপ্লয়েড। এই শুক্রাণু এবং ডিম্বাণু গুলো যখন আবার মিলিত হবে এবং জাইগোট গঠন করবে, সেই জাইগোট হয়ে যাবে ডিপ্লয়েড। এখন জাইগোট যেহেতু ডিপ্লয়েড, আর আমরা জানি ডিপ্লয়েড কোষে মাসিক বিভাজন ঘটে, এই কারণে জাইগোটে ডিপ্লয়েড কোষ এবং এই জাইগোট তখন মাসিক বিভাজন প্রক্রিয়ায় আবার কি হবে, আবার হ্যাপ্লয়েড কোষে রূপান্তরিত হবে। জাইগোট যেহেতু ডিপ্লয়েড ছিল, জাইগোট মাসিক প্রক্রিয়া অবলম্বন করবে এবং অবলম্বন করে আবার যে কোষগুলো তৈরি করবে সেই কোষগুলো হলো হ্যাপ্লয়েড। এর ফলে এই হ্যাপ্লয়েড কোষগুলো পরবর্তীতে আবার স্যার আপনাকে আসতে শোনা যাচ্ছে। স্যার আপনার বোঝা যায় না কথা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটে কেন, এবার শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ও, এইটা স্পিকারটা পড়ে গেছিল নিচে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি আবার বলতেছি হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটে কেন।
তাহলে হ্যাপ্লয়েড জীব তো আমরা সংজ্ঞাটা জানলাম। এখন আমরা আসবো যে জাইগোটে মায়োসিস ঘটে কেন। আমরা বলতেছিলাম যে হ্যাপ্লয়েড যদি পুরুষ উদ্ভিদ হয় তাহলে তার জনন কোষ হবে হ্যাপ্লয়েড, শুক্রাণু। হ্যাপ্লয়েড যদি স্ত্রী হয়, স্ত্রী উদ্ভিদ হয়, তার জনন কোষ হবে ডিম্বাণু, সেটা হবে হ্যাপ্লয়েড। এবং এই হ্যাপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হবে তখন জাইগোট তৈরি করবে, জাইগোট হয়ে যাবে ডিপ্লয়েড। ডিপ্লয়েড। আর এই ডিপ্লয়েড জাইগোটে তখন মায়োসিস বিভাজন ঘটবে, তখন উৎপন্ন যে কোষগুলো হবে সেই কোষগুলো আবার হ্যাপ্লয়েড কোষ হবে। এর ফলে হ্যাপ্লয়েড কোষগুলো মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় আবার তোমার হ্যাপ্লয়েড জীব তৈরি করবে। তাহলে এই কারণে জাইগোটে মায়োসিস ঘটে, হ্যাপ্লয়েড জীবের এই কারণে জাইগোটে মায়োসিস ঘটে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা আসবো 2 নম্বর। হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষে যে বিভাজন হয় তার গুরুত্ব লিখো। হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষে যে বিভাজন হয় তার গুরুত্ব লিখো। এটা কেউ পারবা? মাইটোসিস। হ্যাঁ, মাইটোসিস। এখানে বলতে হবে হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষ। হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষটার নাম কি? হ্যাপ্লয়েড। হ্যাঁ, হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষও হ্যাপ্লয়েড কিন্তু। তাহলে হ্যাপ্লয়েড কোষে যে বিভাজন হয় তার নাম হলো মাইটোসিস কোষ বিভাজন। তার গুরুত্ব লিখে দিবা। মাইটোসিস কোষ বিভাজনের 2-3টা গুরুত্ব লিখে দিলে হয়ে গেল आंसर। তাহলে এখানে হবে একটা মাইটোসিস, হ্যাঁ, আর একটা হবে গুরুত্ব। এবার খ নাম্বার আরেকটা হলো হ্যাপ্লয়েড কোষে মায়োসিস ঘটে না কেন। এটার অ্যান্সার আমরা 1 নাম্বার কোশ্চেনেই দিয়ে দিয়েছিলাম। আবার এখানে হ্যাপ্লয়েড কোষটা কাকে বলে সেটা আমরা বলবো। হ্যাপ্লয়েড কোষে কয় সেট ক্রোমোজোম থাকে? এক সেট। এক সেট ক্রোমোজোম সমান হলো n। আর আমরা জানি যে এই n সংখ্যক ক্রোমোজোমে যদি মায়োসিস ঘটতো বা হ্যাপ্লয়েড কোষে যদি মায়োসিস ঘটতো তাহলে উৎপন্ন অপত্য কোষে, হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা দাঁড়াইতো n/2, n/2, যেটা কখনোই সম্ভব নয়। এই জন্য হ্যাপ্লয়েড কোষে মায়োসিস ঘটে না। যদি আমরা আমাদের কোষ নিয়ে চিন্তা করি, আমাদের পুরুষের জনন কোষ হলো শুক্রাণু আর স্ত্রীর জনন কোষ হলো ডিম্বাণু। আমরা জানি এই জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হলো 23। তাহলে জনন কোষ হলো শুক্রাণু বা ডিম্বাণু এবং ক্রোমোজোম সংখ্যা হলো 23। 23টা ক্রোমোজোম সমান এক সেট। এখন ধরে নাও শুক্রাণু এবং ডিম্বাণুতে যদি মায়োসিস ঘটতো তাহলে যে কোষগুলো তৈরি হতো সেই কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা হতো n/2। n এর মান কত? 23। 23/2, তাহলে 11.5 হইতো। 11.5 কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। কারণ হলো আমরা জানি যে একটা সেট হলো সমান 23, 23টা থাকতে হবে। হ্যাঁ, 23টা ছাড়া কখনোই একটা সেট হবে না। এই জন্য হ্যাপ্লয়েড কোষে মায়োসিস ঘটে না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকে বলো। তোমরা প্রশ্ন বেশি করে করবা তাহলে। না, বলো বলো। আগের ক্লাসে জনক্রম বলছিলেন, এটার সংখ্যাটা যদি একটু আবার বলতে। কি জনক্রম স্যার। ও, জনুক্রম। হ্যাঁ, ওটা একটু শেষের দিকে তাড়াহুড়া হয়ে গেছিল। আচ্ছা, ওটা আমি একটু বলি যে আসলে যে সমস্ত জীবের জীবন চক্রে পর্যায়ক্রমে হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড অথবা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পর্যায়ে যে আবর্তন হয় তাকে আমরা বলবো জনুক্রম। আমরা এখন ফার্ন উদ্ভিদটা চিন্তা করি। ফার্ন উদ্ভিদ তোমরা সবাই দেখেছো, দেখি স্যার। তাহলে এই ফার্ন উদ্ভিদটা যখন আমরা দেখি আশেপাশে, বাড়ির আশেপাশে, তখন এরা উদ্ভিদ হিসেবে থাকে। হ্যাঁ, মানে আমরা এটা ছোট গাছের মতো দেখি। এটা আসলে তার ডিপ্লয়েড দেহ। আবার দেখা যায় যে যখন আবার এর স্পোর যখন অঙ্কুরিত হয় এবং অঙ্কুরিত হয়ে আরেকটা গঠন তৈরি করে হৃৎপিণ্ডাকার গঠন, তার নাম হলো প্রোথালাস। প্রোথালাসটা আবার হলো হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েডের একটা আলাদা গঠন রয়েছে, ডিপ্লয়েডের একটা আলাদা গঠন রয়েছে। তাহলে যাদের জীবনচক্রে এরকম হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয়েরই আলাদা গঠন রয়েছে, হ্যাঁ, এবং একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাদের আবর্তন হবে তাদেরকে আমরা বলবো জনুক্রম। যেমন আমাদের যেমন জনন এটা কোষ। কি জীবদের বলা হবে? হ্যাঁ, জীব সব জীবে হয় না। যেমন আমাদের ক্ষেত্রে, জীবদেরকে বলা হবে? হ্যাঁ, জীবদের না, এটা একটা টার্ম, জনুক্রম। হ্যাঁ, যে সমস্ত জীবের দুইটা তোমার পদ্ধতি। দশা রয়েছে, জীবচক্রের দুইটা দশা, একটা হ্যাপ্লয়েড দশা, একটা ডিপ্লয়েড দশা। এবং একটা দশা থেকে আরেকটা দশায় যে আবর্তন, সে আবর্তনটাই হলো জনুক্রম। ঠিক আছে? জি স্যার। যেমন আমাদের যে হ্যাপ্লয়েড দশা, এটা কি শুক্রাণু ডিম্বাণু কি বাইরে বাঁচতে পারবে?